ছবিটি শুরু হয় একটি ছোট্ট মেয়ে আরামে বসে টিভিতে কার্টুন দেখছে। হঠাৎ টিভি সিগন্যাল বন্ধ হয়ে যায়। একটি জরুরি প্রতিবেদন স্ক্রিনে ভেসে ওঠে, যেখানে ঘোষণা করা হয় যে বিশ্বজুড়ে মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়েছে। এটি কোনো সাধারণ ভাইরাস ছিল না, বরং একটি ভয়ঙ্কর সংক্রমণ যা মানুষকে কয়েক মিনিটের মধ্যেই রক্তপিপাসু প্রাণীতে পরিণত করতে পারে। বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই ভাইরাসটি অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। অতএব সকলের নিজেদের রক্ষা করা উচিত। আমাদের দেখানো হয়েছে যে এই শিশুদের মা অত্যন্ত নার্ভাস। তিনি তার স্বামী একজন পাইলটের সাথে ফোনে কথা বলেন। তিনি ব্যাখ্যা করেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, সংক্রমিত মানুষ এখন যাদের বলা হয় তারা সর্বত্র ছড়িয়ে পড়ছে। এই বন্য জম্বির মতো প্রাণীতে পরিণত হয়েছে, কিন্তু জম্বির চেয়ে অনেক দ্রুত এবং শক্তিশালী। তারা চিন্তাও করতে পারে। এই বন্যরা এমনকি অনেক শহর এবং অঞ্চল দখল করে নিয়েছে, এবং তারা এখন যে অঞ্চলে ছিল তা ছিল সবচেয়ে বিপজ্জনক। পাইলট তার স্ত্রীকে বলে, তোমাকে অবিলম্বে এই সমাজ ছেড়ে চলে যেতে হবে। ফোন রাখার আগে পাইলট তার মেয়ে অ্যাবিগেলকে উৎসাহিত করার জন্য তাকে ব্রেসলেটটি দেখায়, যা অ্যাবিগেল তার বাবার জন্য তৈরি করেছিল। সে প্রতিশ্রুতি দেয় যে এটি তার কাছে রাখবে এবং সে শীঘ্রই তাদের কাছে পৌঁছাবে। তারা নিজেদের বাঁচাতে বাইরে ছুটে যাবে, কিন্তু বাইরের দৃশ্য ভয়াবহ। সাইরেন বাজছে, মানুষ চিৎকার করছে এবং চারপাশে ফেরালরা ঝাঁপিয়ে পড়ছে। তারা তাদের গাড়ির দিকে ছুটে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই একটি ফেরাল তাদের মাকে আক্রমণ করে। চোখের পলকে অ্যাবিগেলের মা তার চোখের সামনে একটি ফেরালে রূপান্তরিত হয়। অ্যাবিগেল আতঙ্কিত হয়ে গাড়ির নিচে লুকিয়ে থাকে। নিচ থেকে সে দেখতে পায় যে একই যার মাকে আক্রমণ করেছিল ফেরালও আক্রমণ করেছিল এবং তার ভাইকে সংক্রামিত করেছিল। এটা দেখে অ্যাবিগেল গভীরভাবে দুঃখিত বোধ করল, কিন্তু সে চুপ করে রইল। জানত যে যদি সে কোনো শব্দ করে ফেরাল তাকেও আক্রমণ করবে। গাড়ির নিচে লুকিয়ে থাকা ফেরাল অ্যাবিগেলকে দেখতে পায় না এবং এগিয়ে যায়। অ্যাবিগেল মনে করে সে বেঁচে গেছে, কিন্তু তারপর তার নিজের মা এখন একজন বন্য অ্যাবিগেলকে দেখতে পান এবং তাকে হত্যা করার জন্য তার দিকে আক্রমণ করেন। গুলির শব্দ শোনা যায়। অ্যাবিগেল তার মাকে পড়ে যেতে দেখেন, কারণ একজন লোক তাকে গুলি করে অ্যাবিগেলকে বাঁচিয়েছে। এই লোকটি হলেন ক্যাসিয়াস, যিনি ভালোবাসার সাথে গাড়ির নিচ থেকে অ্যাবিগেলকে টেনে বের করেন, তাকে কোলে তুলে নেন এবং তাকে সান্ত্বনা দেন। এই মুহূর্তে তিনি লক্ষ্য করেন অ্যাবিগেলের দৃষ্টি একটি ছোট শিশুর ওপর। তিনি বুঝতে পারেন এটি অ্যাবিগেলের ভাই, যে এখন একজন বন্য হয়ে উঠছে। ক্যাসিয়াস অ্যাবিগেলকে তার কান ঢেকে রাখতে বলেন এবং তারপর তার ভাইয়ের মাথায় গুলি করে তাকে চিরতরে হত্যা করে। মাত্র কয়েক মিনিট কেটে গেল এবং অ্যাবিগেলের পৃথিবী বদলে গেল। তার পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেল এবং সেই দিন থেকে ক্যাসিয়াস তার পরিবার হয়ে গেল। সে তার শিক্ষক এবং রক্ষক হয়ে উঠল। এরপর সিনেমাটি 10 বছর এগিয়ে যায়। পৃথিবী সম্পূর্ণরূপে বদলে গেছে এবং সর্বত্র নীরবতা ছাড়া আর কিছুই নেই। বেশিরভাগ মানুষ হয় মারা গেছে অথবা বন্য হয়ে গেছে। ক্যাসিয়াস এবং অ্যাবিগেল বনে বেঁচে আছে। শহরগুলি বন্যদের দ্বারা ছেয়ে গেছে। অ্যাবিগেল আর আগের মতো ভীত শিশু নেই, সে একজন যোদ্ধা হয়ে উঠেছে। যেমন ক্যাসিয়াস তাকে কঠোরভাবে লড়াই, শিকার এবং বেঁচে থাকার প্রশিক্ষণ দিয়েছে। এই সময় আমরা তাদের বনে অনুশীলন করতে দেখি এবং তারা দেখতে পায় একজন বেঁচে থাকা বন্যদের হাত থেকে পালানোর চেষ্টা করছে। ক্যাসিয়াস অ্যাবিগেলকে বলে তার জন্য একটি পরীক্ষা আছে। সে তাকে তার স্নাইপার দেয় এবং তাকে বলে এই লোকটিকে বাঁচাতে এবং অন্য সমস্ত বন্যদের হত্যা করতে। অ্যাবিগেল বসে পড়ে এবং লক্ষ্য করার আগে ক্যাসিয়াস তাকে বিশ্রাম নিতে বলে। একটি গভীর শ্বাস নিন, তোমার লক্ষ্যবস্তুতে লক্ষ্য স্থির করো, তারপর ট্রিগার টিপো। অ্যাবিগেল এসব করে, কিন্তু নিজেকে প্রমাণ করার তাড়াহুড়োয় সে লক্ষ্যবস্তু দেখতে পায়, কিন্তু মানুষকে ঘিরে আছে তা খেয়াল করে না। যখন অ্যাবিগেল গুলি চালায়, তখন গুলি বন্য প্রাণীর পরিবর্তে বেঁচে থাকা প্রাণীটিকে আঘাত করে। এটি ছিল একটি বিশাল ভুল, বিশেষ করে এই পৃথিবীতে যেখানে মানুষ খুব কম এবং অনেক দূরে। অ্যাবিগেল একজন মানুষকে হত্যা করেছিল। ক্যাসিয়াস তাকে প্রচুর তিরস্কার করে এবং নিজেই সেখানে যায়, জম্বিদের হত্যা করে। সে জানত যে এই মৃত মানুষটি কেবল বন্য প্রাণী হিসেবেই জীবিত হবে, তাই সে জীবিত হবার আগেই সে তার মাথা কেটে ফেলে। পরে সে তার গাড়ি থেকে তার জিনিসপত্র বের করতে শুরু করে এবং এমনকি তার জুতাও পরে, কারণ ক্যাসিয়াসের নিজের জুতো খুব জীর্ণ হয়ে গিয়েছিল। তাদের চলে যাবার কথা ছিল, কিন্তু হঠাৎ যানবাহনগুলি তাদের ঘিরে ফেলে। এই যানবাহনগুলিতে অনেক বেঁচে থাকা মানুষ অস্ত্রশস্ত্রে সজ্জিত।
তারা ক্যাসিয়াসকে তাদের মৃত বন্ধুর জুতোতে দেখেছিল। তারা ধরে নিয়েছিল ক্যাসিয়াস একজন ডাকাত এবং তাদের বন্ধুকে ডাকাতি করার জন্য হত্যা করেছে। লোকটিকে গুলিও করা হয়েছে, তাই স্পষ্ট হয়েছে যে তাদের মধ্যে একজন জম্বি নয় তাকে হত্যা করেছে। রাগান্বিত হয়ে তারা সবাই ক্যাসিয়াসের দিকে তাদের অস্ত্র তাক করে। ঠিক তখনই মেগেন নামে একজন গর্ভবতী মহিলা পরিস্থিতি থামাতে গাড়ি থেকে নেমে এলেন। তিনি সকলের কাছে অনুনয় করে বললেন, দয়া করে থামো, আমাদের মতো তারাও এই পৃথিবীতে বেঁচে থাকা অল্প কিছু মানুষের মধ্যে রয়েছে, দয়া করে তাদের থাকতে দাও। তারা সিদ্ধান্ত নেবার আগেই আরেকটি গুরুতর বিপর্যয় ঘটে গেল। তাদের আওয়াজ অনেক বন্যপ্রাণীকে আকৃষ্ট করেছিল, আর এখন জম্বিরা চারদিক থেকে ছুটে আসছিল। তাদের মধ্যে এত বেশি ছিল এবং তারা এত দ্রুত দৌড়ছিল যে মানুষের তাদের যানবাহনে পালানোর সুযোগ ছিল না। তাদের কাছে ইতিমধ্যেই অস্ত্র ছিল, তাই তারা সেগুলোকে আড়াল হিসাবে ব্যবহার করেছিল এবং এই অস্ত্র দিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল। এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়। বেঁচে থাকা দলটি হেরে যেতে শুরু করে। তাদের অসংখ্য অস্ত্র থাকা সত্ত্বেও তাদের গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছিল, কিন্তু দানবরা থামছিল না। এখন অসংখ্য দানব জীবিতদের দলকে আক্রমণ করে, তাদের কামড়ে ধরে দানবে পরিণত করে। বেঁচে থাকা মানুষদের মধ্যে কেবল ক্যাসিয়াস, অ্যাবিগেল, মেগান এবং তার স্বামী ডেভিডই ছিলেন। এই সমস্ত বন্যপ্রাণী বেঁচে থাকাদের কামড়ে এবং সংক্রমিত করতে ব্যস্ত থাকা সত্ত্বেও তারা এখনও বেঁচে ছিল। এই মুহূর্তটির সুযোগ নিয়ে মেগান, ডেভিড, অ্যাবিগেল এবং ক্যাসিয়াস সবাই একটি গাড়িতে করে পালিয়ে যায়। নতুন রূপান্তরিত বন্যপ্রাণীর দলটি প্রকাশ করে যে তাদের নেতা, যিনি একজন বন্যপ্রাণী, তার এবং তার দলের সাথে যা ঘটেছে তার সবকিছুর ওপর ক্ষুব্ধ। সে দৃঢ় প্রতিজ্ঞ ক্যাসিয়াসের ওপর প্রতিশোধ নিতে, যে ব্যক্তি এটি শুরু করেছিল। তাই তারা যে গাড়িতে উঠেছিল ক্যাসিয়াসের গন্ধ অনুসরণ করে তাড়া করতে শুরু করে, কিন্তু ক্যাসিয়াস বেশ কিছু দূর পর্যন্ত পালিয়ে গেছে। সে তাদের জিজ্ঞেস করে, তোমরা কোথায় যেতে চাও? তারা তাকে বলে, আমরা দ্য কলোনিতে যেতে চাই, যা বোট টাউন নামেও পরিচিত। এটি বড় জাহাজ দিয়ে তৈরি একটি পানির নিচের উপনিবেশ, যেখানে বাকি সকল মানুষ বাস করে। এখানে ডাক্তার এবং সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এই সব শুনে অ্যাবিগেলের চোখ জ্বলে ওঠে, কারণ সে মানুষের সাথে বসবাসের স্বপ্ন দেখেছিল। প্রথমে ক্যাসিয়াস এমন একটি মানব সম্প্রদায়ের অস্তিত্ব সম্পর্কে অবিশ্বাস্য ছিল। সে বলল, আমি বছরের পর বছর ধরে ঘুরে বেড়াচ্ছি এবং আমি কখনো এমন একটি সম্প্রদায় বা সমাজ দেখিনি। মেগান তাকে বলেছিল যে তারা অনেকবার সেই সম্প্রদায়ের সদস্যদের সংস্পর্শে এসেছিল। এই কথা শুনে ক্যাসিয়াস রাজি হয়েছিলেন, কিন্তু তিনি নিজে সেখানে যেতে প্রস্তুত ছিলেন না। বিশ্বাস করেছিলেন যে এত মানুষের মধ্যে থাকার অর্থ আরও বিপদ। যাই হোক, অ্যাবিগেল জোর দিয়েছিল যে তারা অবশ্যই অন্তত একবার সেখানে যাবে, এমনকি মেগানকে ফেলে দেওয়ার জন্যেও, কারণ তার অবস্থা দেখে তারা তাকে একা যেতে দিতে পারত না। ক্যাসিয়াসের মুখের ভাব স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছিল যে সে এমনকি এর জন্যেও প্রস্তুত ছিল না। পথে তাদের গাড়ি হঠাৎ থেমে যায় এবং তারা আবিষ্কার করে যে একজন মেকানিক ডেভিড এটি মেরামত করার চেষ্টা করে, কিন্তু সরঞ্জামের অভাবে ব্যর্থ হয়। তারা এখন হেঁটে যেতে বাধ্য হয়। হাঁটতে হাঁটতে তারা একটি পুরানো জায়গায় পৌঁছায়, যা অ্যাবিগেল চিনতে পারে। এই জায়গার কাছে একটি বিমানঘাঁটি ছিল, যেখানে তার বাবা কাজ করতেন। সে সবাইকে বলে তাদের বিমানবন্দরে যাওয়া উচিত, হয়তো তারা সেখানে একটি বিমান খুঁজে পাবে, তাদের যাত্রা সহজ করে তুলবে। এই ধারণাটি অযৌক্তিক বলে মনে হয়, কারণ 10 বছর পর কোনো বিমান উঠতে পারবে না। যখন অ্যাবিগেল জোর করে, সে রাজি হয় এবং তারা একটি খুব অদ্ভুত জিনিস আবিষ্কার করে। সেখানে বিমানঘাটির ভিতরে একটিও বিমান নেই। ভাগ্যক্রমে তারা একটি গ্যারেজে একটি ছোট বিমান খুঁজে পায়, কিন্তু এটি 10 বছর বয়স থেকে কিছুটা জীর্ণ। ডেভিড বলে যে সে এটি মেরামত করতে পারে। যখন সে বিমান মেরামত করছিল, তখন অ্যাবিগেল মনে করে কিভাবে তারা এটি পাহারা দিচ্ছিল। এই লোকেরা বারবার নিজেদের বলে ভান করছিল। তারা চারপাশে তাকাচ্ছিল। হঠাৎ তারা বুঝতে পারল যে বড় বন্যপ্রাণীর দল তাদের দিকে এগিয়ে আসছে। তারা এখনও অনেক দূরে ছিল, কিন্তু যেই গতিতে তারা দৌড়ছিল, 5 থেকে 10 মিনিটের মধ্যে তারা তাদের কাছে চলে আসবে। তারা ছুটে গেল এবং ডেভিডকে হারা করতে বলল। অ্যাবিগেল পাইলটের আসনে বসে পড়ল এবং তার বাবা তাকে ছোটবেলায় যা শিখিয়েছিলেন তা মনে করতে লাগল। সে একটি পুস্তিকা তুলে বিমান সম্পর্কে পড়তে শুরু করল। ঠিক তখনই জম্বিরা বেড়া ভেঙে এসে পৌঁছাল। ডেভিড এবং মেগান ইতিমধ্যেই বিমানের ভিতরে ছিল। একটু চেষ্টা করার পর অ্যাবিগেল বিমানের ইঞ্জিন শুরু করল। বিমানটি রানওয়ে দিয়ে দ্রুত চলতে শুরু করল। তা সত্ত্বেও জম্বিরা এত দ্রুত ছিল যে তারা চলমান বিমানটিকে ধরার চেষ্টা করেছিল এবং এর ডানা ক্ষতিগ্রস্ত করেছিল। এই মুহূর্তে ক্যাসিয়াস অর্ধেক বিমানের ভিতরে এবং অর্ধেক বাইরে ছিল। একটি জম্বি তাকে ধরে টেনে বাইরে বের করার চেষ্টা করছিল,
কিন্তু সে মাথায় গুলি করে বিমান থেকে ছিটকে পড়ে। অবশেষে অ্যাবিগেল বিমানটি আকাশে উড়িয়ে দেয়। বিমানটি উড়তে দেখে সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ তারা মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এত দীর্ঘ যাত্রা শেষ করতে যাচ্ছিল। কিন্তু তাদের আনন্দ ক্ষণস্থায়ী ছিল না। 1 ঘণ্টা পর বিমানটি ধোঁয়া বেরোতে শুরু করে, কারণ ইঞ্জিনটি অনেক পুরনো ছিল এবং মেরামত করা হয়নি। কিছুক্ষণ পরে বিমানের ইঞ্জিন সম্পূর্ণরূপে বিকল হয়ে যায়, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিজের জীবন বাঁচাতে ক্যাসিয়াস অ্যাবিগেলের সাথে যোগ দেন এবং বিমানের লিভার ধরে ক্ষতি কমিয়ে একটি গাছের সাথে ধাক্কা দেন। তারা সামান্য আঘাত পান, কিন্তু তাদের কেউ মারা যাননি। যাই হোক, তারা ভ্রমণের জন্য পুরো দূরত্ব অতিক্রম করেছিলেন। তাদের এখন বাকি দূরত্ব হেঁটে অতিক্রম করতে হবে, যার জন্য প্রায় 2 দিন সময় লাগবে। তারা এই জীর্ণ ভবনের ভেতরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, কারণ আশেপাশে কোনো জম্বি ছিল না। তবে ক্যাসিয়াস চারপাশে ফাঁদ পাতে। ভেতরে ঢুকে মেগান এসে তাকে ধন্যবাদ জানিয়ে বলে, তুমি না থাকলে আমরা এতক্ষণে মারা যেতাম। এই কথা শুনে ক্যাসিয়াস, যে সবসময় খুব কঠোর মানুষ ছিল, একটু গলে যেতে শুরু করে। মেগানকে দেখে তার অতীত মনে পড়ে যায় এবং সে তাকে বলে, আমি প্রথমে আমার স্ত্রীকে হত্যা করেছিলাম, তাও বাধ্য হয়ে, কারণ সে সংক্রামিত ছিল এবং আমার কাছে নিজেকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। সেই দিন থেকে সে শপথ করে যে কারোর জন্য লড়াই করবে না, সে কেবল নিজের বেঁচে থাকার জন্য কাজ করবে। কিন্তু তারপর সে অ্যাবিগেলকে খুঁজে পেল এবং তার মন পরিবর্তন করল। সে অ্যাবিগেলকে তার সঙ্গী করে এবং তাকে তার নিজের মেয়ের মতো বড় করে তুলেছে। সে ব্যাখ্যা করে যে অ্যাবিগেল ছাড়া আর কাউকে বাঁচানো তার লক্ষ্য নয়। কিন্তু আমি তোমার এবং ডেভিডের দায়িত্ব নিচ্ছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাদের গন্তব্যে পৌঁছে দেব। পরের দিন তারা তাদের যাত্রা শুরু করে এবং হাঁটার সময় তারা একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায়। একটি সুন্দর পরিষ্কার খামার বাড়ি, যেখানে অনেক গাছপালা জন্মেছে এবং এমনকি বিদ্যুৎও রয়েছে। তারা অবাক হয়ে খামার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারপর একটি স্পিকার থেকে একটি আওয়াজ আসে, তাদের অস্ত্র নামিয়ে রাখতে বলে। তারা কথা মেনে নেয়, তাদের অস্ত্র রেখে ভেতরে যায়। দেখা যায় যে জায়গার মালিক একজন বিজ্ঞানী। তিনি সব বেঁচে যাওয়া লোকদের সাথে দেখা করে আনন্দিত হন এবং তাদের জন্য একটি সুস্বাদু খাবার প্রস্তুত করেন। তারা সবাই খেতে খেতে কাঁদে, কারণ তারা 10 বছর পর এত ভালো খাবার খাচ্ছিল। রাতের খাবারের পর তারা বসে কথা বলে এবং খুব অদ্ভুতভাবে বিজ্ঞানী বলেন যে ভাইরাস খারাপ জিনিস নয়, বরং মানব বিবর্তনের একটি প্রকাশ। সে বিশ্বাস করে যে ভাইরাসটি সমস্ত দুর্বল মানুষকে হত্যা করেছে এবং শক্তিশালীদেরকে হিংস্র করে তুলেছে, এবং এই নতুন হিংস্ররা পৃথিবী দখল করবে এবং বাকিদের অপ্রাপ্তবয়স্ক মানুষদের মারা যাবে। সে যখন কথা বলছে তখন সবাই মাথা ঘোরা শুরু করে, কারণ সে সবার পানীয়তে সিডেটিভ বিষিয়ে দিয়েছিল। এভাবেই আমরা জানতে পারি যে বিজ্ঞানীর তাদের ভেতরে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য ভালো ছিল না। যখন তারা তাদের চোখ খোলে তখন তারা আবদ্ধ। এখানে বিজ্ঞানী তার আসল পরিচয় প্রকাশ করেন, বলে, আমি এখানে কেবল জম্বিদের সাথে লড়াই করতে এসেছি। সে পরীক্ষা নিরীক্ষা করছিল। সে এখানে তার জম্বি স্ত্রীকেও বন্দী করে রেখেছিল। সে এমন একটি যন্ত্রও তৈরি করেছিল যা তাকে কেবল তার স্ত্রীকেই নয়, সমস্ত জম্বিদের নিয়ন্ত্রণ করতে দেয়। সে ব্যাখ্যা করে, আমি চাই সমস্ত মানুষ মারা যাক এবং হিংস্র বা জম্বিতে পরিণত হোক, যাতে আমি তাদের নিয়ন্ত্রণ করতে পারি এবং সমগ্র পৃথিবীকে শাসন করতে পারি। সে এখন তার জম্বি স্ত্রীকে মুক্ত করে এবং তার যন্ত্র দিয়ে তাকে নিয়ন্ত্রণ করে, তাকে আক্রমণ করার জন্য এই লোকদের দিকে পাঠায়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ক্যাসিয়াস যখন ক্যাসিয়াসের কাছে আসে, ক্যাসিয়াস তাকে জোরে লাথি মারে, তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এদিকে ডেভিড তার শক্তি ব্যবহার করে তার দড়ি ভেঙে দেয়। এখানে আমরা একটি মোড় জানতে পারি। ডেভিড ধীরে ধীরে সংক্রামিত হচ্ছিল এবং সে কয়েকবার আত্মহত্যা করার কথাও ভেবেছিল, কিন্তু তারপর সে প্রথমে তার স্ত্রীকে শহরের একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারপর নিজের জীবন নেয়। সে আরও সিদ্ধান্ত নিয়েছিল যে যদি সে যাত্রার সময় সংক্রামিত হয় তাহলে সে আত্মহত্যা করবে। তার সম্পর্কে এই সত্যটা তখনও কেউ জানত না, কিন্তু জম্বি ভাইরাস তাকে যে শক্তি দিয়েছিল তাতে সে এখন এই নতুন জম্বির সাথে লড়াই শুরু করে। অবশেষে তারা জম্বিটিকে হত্যা করে এবং বিজ্ঞানী ভয়ে পালিয়ে যায়। এই লোকেরা এই সুযোগটিকে কাজে লাগায়, তাদের অস্ত্র ও সরবরাহ সংগ্রহ করে এবং বিজ্ঞানীর ট্রাকে করে চলে যায়। পালিয়ে যাওয়ার পরেও বিজ্ঞানী হাল ছাড়তে রাজি নয়।
সে যে কোনো মূল্যে তাদের হত্যা করতে দৃঢ়প্রতিজ্ঞ। অতএব তার যন্ত্র ব্যবহার করে সে তাদের গাড়ির পিছনে প্রচুর সংখ্যক জম্বি পাঠায়। ইতিমধ্যে এই লোকেরাও সামনের রাস্তাটি অবরুদ্ধ দেখতে পান, কিন্তু তাদের কাছে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করা ছাড়া আর কোনো উপায় নেই। জম্বিরাও পিছন থেকে প্রচুর পরিমাণে এসে পড়েছে। ডেভিড এখন বুঝতে পারছিল যে সে সম্পূর্ণরূপে সংক্রামিত হতে চলেছে, কারণ তার পেটের শিরাগুলি বন্ধ হয়ে গিয়েছিল এবং তার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। সে সেখানে তার স্ত্রীর সাথে দেখা করে শেষ বিদায় জানায়। মেগান, যে তাকে ছেড়ে যেতে চাইছিল না, তাকে বলেছিল, আমি এটা করছি আমাদের শিশুর জন্য। এই বলে সে ক্যাসিয়াসের সাথে তাকে বিদায় করে দিল এবং বাকি জম্বিদের সাথে লড়াই শুরু করল। জম্বিরা বেঁচে থাকা ৩ জনকে তাড়া করতে পারল না এবং তারা নদীর তীরে পৌঁছে গেল। ভাগ্যক্রমে যে শহরে মেগানের আসার কথা ছিল সেটা পানির নিচে নির্মিত ছিল। অ্যাবিগেল তৎক্ষণাৎ সাহায্যের জন্য অনুরোধ করতে গেল এবং তাদের দেখে লোকেরা আশ্রয় দিল এবং দূর থেকে তাদের তাড়া করা দানবদের আক্রমণ করল। তারপর তাদের উপনিবেশের ভেতরে নিয়ে যাওয়ার জন্য একটি নৌকা পাঠানো হল এবং তারা অবশেষে জম্বিদের পালিয়ে গেল। দেখা গেল যে এই জম্বিরা, এই বন্য প্রাণীরা পানির নিচে আসতে পারল না। আমাদের উপনিবেশের একটি দৃশ্য দেখানো হল। যেমনটি আমি আগেই বলেছি, বড় জাহাজের সাথে যোগ দিয়ে উপনিবেশ তৈরি করা হয়েছিল এবং সবাই এতে অবাক হয়ে গেল। বছরের পর বছর অন্য আরেকজন মানুষের সাথে দেখা করতে অ্যাবিগেল আনন্দিত হল। সে এখানে খুব ভালো সময় কাটাচ্ছিল। মেগান, যার অবস্থা এই সময়ে আরও খারাপ হয়ে গিয়েছিল, সেও এখানে চিকিৎসা সেবা পেয়েছিল। দেখা গেল যে সে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। দুঃখের কথা হল, এটাও প্রকাশিত হয়েছে যে মেগান আর বেশি দিন বাঁচবে না, কারণ সে প্রচণ্ড রক্তক্ষরণে ভুগছে এবং এখানে কেউ তাকে রক্ত দিতে পারবে না। সেই রাতেই নতুনদের আগমন উদযাপনের জন্য একটি পার্টির আয়োজন করা হয় এবং অ্যাবিগেল, যে দীর্ঘদিন ধরে এই সমস্ত কিছু থেকে দূরে ছিল, এটা অত্যন্ত উপভোগ করে। কিন্তু ক্যাসিয়াস এখন তাকে সতর্ক করে যে তাদের চলে যেতে হবে। যাই হোক, অ্যাবিগেল যেতে অস্বীকৃতি জানায়, যার ফলে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। ঘুরে বেড়ানোর সময় অ্যাবিগেল একটি গোপন কক্ষে পৌঁছায়, যেখানে অসংখ্য বিস্ফোরক স্থাপন করা হয়েছিল এবং সেখান থেকে একটি বড় রিমোট ঝুলছিল। সে স্পর্শ করার আগেই একটি ছেলে এসে তাকে থামিয়ে দিল এবং বলল যে এটা তাদের পরিকল্পনা। এই উপনিবেশটি কখনো ফেরালদের আক্রান্ত হলে সে বলল, আমরা সবাই নিচের সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাব এবং বোমা দিয়ে উপনিবেশটি উড়িয়ে দেব, যাতে এখানে আসা সমস্ত জম্বিদের মেরে ফেলা যায়। ছেলেটি কেবল অ্যাবিগেলকে এই সমস্ত তথ্য দিচ্ছিল। সে জানত না যে এখনই এটার প্রয়োজন হবে, কারণ পাগল বিজ্ঞানী ইতিমধ্যে তার যন্ত্র ব্যবহার করে এখানে অনেক জম্বি এনেছিলেন। সে আলফা ফেরালের সাথেও যোগ দিয়েছিল, সেই ফেরাল যে আমাদের দেখা প্রথম বেঁচে যাওয়া দলের নেতা ছিল। সে ক্যাসিয়াসের ওপর তার দলের প্রতিশোধ নিতে চেয়েছিল। একবার সে আলফাকে নিয়ন্ত্রণ করলে সমস্ত ফেরাল তার কথা মেনে চলে। যখন আলফা নির্ভয়ে পানির নিচে ঝাঁপিয়ে পড়ে, অন্যান্য জম্বিরাও পানির ভয় কাটিয়ে উঠে পানির নিচে ঝাঁপিয়ে পড়ে তার সম্প্রদায়ের দিকে সাঁতার কাটে। সম্প্রদায়ের জোরে অ্যালার্ম বেজে ওঠে। ফেরালদের উপস্থিতি টের পেয়ে সমস্ত মানুষ গোপন দরজার দিকে ছুটতে শুরু করে। উপনিবেশে একটা হট্টগোল শুরু হয় এবং কিছু ফেরাল এমনকি মানুষের উপর আক্রমণ করে। বিশৃঙ্খলার মধ্যে ক্যাসিয়াস প্রথমে অ্যাবিগেলকে খুঁজতে থাকে এবং তাকে খুঁজে পায়। যাই হোক, তারা বুঝতে পারে যে তারা পালানোর সুড়ঙ্গ থেকে অনেক দূরে। এই যুদ্ধের সময় ক্যাসিয়াস বিজ্ঞানীর মুখোমুখি হন। তার মনে হয়েছিল যে কেবল এই যন্ত্রটি তৈরি করে সে একজন নতুন দেবতা হয়ে উঠেছে। ক্যাসিয়াস বিজ্ঞানীর কর্মকাণ্ডে এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি তাকে আক্রমণ করেছিলেন। বারবার তার যন্ত্র দিয়ে তাকে দেয়ালে আঘাত করেছিলেন, দেয়াল ভেঙে দিয়েছিলেন। সংকেত চলে গেছে এবং জম্বিরা এখন তাদের আক্রমণ করছে। তবে ক্যাসিয়াস তার জীবনের জন্য পালিয়ে যায়। সে যখন এগিয়ে যায়, ক্যাসিয়াস আবিষ্কার করে যে মেগান মৃত্যুবরণ করেছে, কিন্তু তার একটি মেয়ে ছিল যে এখনও বেঁচে ছিল। মৃত্যুর আগে মেগান ক্যাসিয়াসের ওপর দায়িত্ব অর্পণ করে। তুমি যেমন অ্যাবিগেলকে লালন পালন এবং প্রশিক্ষণ দিয়েছিলে, তোমারও আমার মেয়েকে একইভাবে প্রশিক্ষণ দিতে হবে। তারপর দেখানো হয় যে যারা বেঁচে গেছে তারা সবাই সুড়ঙ্গ থেকে পালিয়ে নিরাপদ স্থানে পৌঁছেছে। রিমোট কন্ট্রোল এখন অ্যাবিগেলের বন্ধু হয়ে ওঠা ছেলেটির হাতে। সে লক্ষ্য করে যে অ্যাবিগেল এবং তার কাকা এখনও সুড়ঙ্গ থেকে বের হয়নি, তাই সে অপেক্ষা করে। অ্যাবিগেল না আসা পর্যন্ত উপনিবেশ ধ্বংস করার চেষ্টা করে।
অ্যাবিগেল যে সমস্ত জম্বিদের তাড়া করছিল, যখন একটি আলফা জম্বি উপস্থিত হয় তখন সে নিজেকে রক্ষা করতে অক্ষম হয় যখন সে আলফা জম্বির হাতে একটি ব্রেসলেট দেখতে পায়। এটি একই ব্রেসলেট সে ছোটবেলায় তার বাবাকে দিয়েছিল। এই আলফা জম্বি ছিল তার বাবা। সে জানত না কি করবে, এটি তাকে খেয়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু ক্যাসিয়াস ঠিক সময় তাকে উদ্ধার করতে এসেছিল। এটি তাকে জ্ঞান এনে দেয়। সে ক্যাসিয়াসকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু তার বাবাকে হত্যা করা তার জন্য 1 মিনিটের জন্যও সহজ ছিল না। কিন্তু তারপর সে বুঝতে পারল যে এই জম্বি মানুষটি তার বাবা নয়, কিন্তু ক্যাসিয়াস ছিল তার বাবা। তাই সে জম্বিটির মাথায় গুলি করে ক্যাসিয়াসকে বাঁচাল। তার বাবাকে হত্যা করার পর অ্যাবিগেল কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গেল, কিন্তু ক্যাসিয়াস দ্রুত অ্যাবিগেলকে টেনে টেনে সুড়ঙ্গের দিকে এগিয়ে গেল। তারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার সাথে সাথেই ছেলেটি কলোনি ধ্বংস করার জন্য বোতাম টিপে দিল। মাত্র কয়েক সেকেন্ড সময় লেগেছিল এবং উপনিবেশটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল, যেখানে জড়ো হওয়ার সমস্ত জম্বিদের পুড়িয়ে ফেলা হয়েছিল। বেঁচে থাকারা নদীর ওপারে ছিল এবং এখন ওপারে একটি ছোট দ্বীপ দেখতে পাচ্ছিল। এই দ্বীপটি তাদের জন্য আশা জাগিয়েছিল এবং তারা এতে একটি নতুন উপনিবেশ স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিল। এই সময়ের মধ্যে ক্যাসিয়াসও তার মনের পরিবর্তন করেছিলেন। অন্যরা তার জীবন বাঁচানোর পর বুঝতে পেরেছিলেন যে মানুষ একটি শক্তি, হুমকি নয়। সেও তাদের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, অ্যাবিগেল এবং ছোট মেয়েটিকে তার সাথে নিয়ে। তারা সেই দ্বীপের দিকে রওনা দিল, যেটা তারা তাদের নতুন বাড়ি বানাবে, এমন একটি জায়গা যেখানে তারা চিরকাল জম্বি এবং বন্য প্রাণীদের থেকে দূরে থাকবে।